আমি ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসে রইলাম। ল্যাপটপের স্ক্রিনে জল জল করতে থাকা সেই নথির দিকে যতবার তাকাচ্ছিলাম ততবারই বুকের ভিতর একটা অদ্ভুত চাপ অনুভব করছিল। এতদিন ধরে আমি মনে করছিলাম হয়তো মাহি একাই সবকিছু করছে, হয়তো তার পরিবার তাকে ভুল পরামর্শ দিচ্ছে, হয়তো আমার ছেলে কিছুই জানে না। কিন্তু এখন আমার সামনে থাকা কাগজপত্র অন্য কথা বলছে। ফাইলের প্রতিটি পৃষ্ঠা আমি আবার পড়লাম, তারপর আরো একবার পড়লাম। ভুল হওয়ার কোনো সুযোগ আছে কিনা সেটা খুঁজে দেখলাম, কিন্তু না, সেখানে স্পষ্টভাবে মিস্টার ইয়াসিনের নাম লেখা ছিল। তার জাতীয় পত্র নম্বর, স্বাক্ষর, এমনকি যোগাযোগের তথ্যও ছিল। বিষয়টা যতই ভাবছিলাম ততই মাথার ভেতরে প্রশ্নের সংখ্যা বাড়ছিল। আমি রাত প্রায় 1টা পর্যন্ত জেগে রইলাম। বাড়ির সব আলো নিভে গেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ি টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। বহু বছর আগে হাবিবুর রহমান বলতেন, রাত যত গভীর হয় সত্য তত পরিষ্কার হয়। কিন্তু আজ আমার কাছে সত্যটা আরো জটিল হয়ে উঠছিল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় বসেছিলাম, হাতে 1 কাপ চা। আকাশে মেঘ ছিল না। ঈদের আগের দিনগুলো বলে আশেপাশের বাড়িগুলোতে ব্যস্ততা তুঙ্গে, কিন্তু আমার মন অন্য কোথাও আটকে ছিল। কিছুক্ষণ পর ইয়াসিন বারান্দায় এসে দাঁড়ালো, আমার পাশে এসে বসলো। মা, আপনার সঙ্গে একটু কথা ছিল। আমি চুপচাপ তার দিকে তাকালাম। ছেলেটাকে ছোটবেলা থেকে যতটা চিনতাম, আজ যেন তাকে ততটাই অচেনা লাগছিল। সে কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, আপনি কি আমাদের উপর রাগ করেছেন? আমি হালকা হাসলাম। রাগ আর হতাশার মধ্যে অনেক পার্থক্য আছে বাবা। ইয়াসিন মাথা নিচু করে রইল। আমরা আপনাকে বলতে চেয়েছিলাম। কখন? সে কোনো উত্তর দিল না। আমি ধীরে ধীরে বললাম, ফ্ল্যাট বুকিং এর পর? চুপ। অগ্রিম টাকা দেওয়ার পর? চুপ। নাকি যখন সবকিছু শেষ হয়ে যেত? ইয়াসিন দীর্ঘশ্বাস ফেললো, তারপর নিচু সরে বলল, মাহি চেয়েছিল সবকিছু নিশ্চিত হওয়ার পর আপনাকে জানাতে। আমি মৃদু মাথা নাড়লাম। আর তুমি? সে এবার উত্তর দিতে পারলো না। আমি বুঝতে পারছিলাম ছেলেটা দ্বিধার মধ্যে আছে, কিন্তু আমার কাছে এখন অনুভূতির চেয়ে সত্য বেশি গুরুত্বপূর্ণ। সেদিন দুপুরে মাহির বোন তানহা হঠাৎ বাড়িতে এলো। তার মুখে বড়সড় হাসি, হাতে বিভিন্ন কেনাকাটার ব্যাগ। ঘরে ঢুকে বলল, আপা, ঈদের প্রস্তুতি কত দূর? আমি সোফায় বসেছিলাম, শান্তভাবে বললাম, কোন প্রস্তুতি? সে অবাক হয়ে আমার দিকে তাকালো। এই যে সবাই আসবে, আমি কাউকে দাওয়াত দেইনি। তানহার মুখের হাসিটা কিছুটা ম্লান হয়ে গেল, কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আরে পরিবারের মানুষজন তো। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, পরিবার আর সুযোগ সন্ধানের মধ্যে পার্থক্য আছে। কথাটা শুনে ঘরের পরিবেশ মুহূর্তে বদলে গেল। তানহার মুখ শক্ত হয়ে গেল। মাহি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, মা, আপনি কি বলতে চাইছেন? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আমি এখনো কিছু বলিনি। মাহির চোখে এখন এক ঝলক উদ্বেগ দেখা দিল। আমি সেটা স্পষ্টই দেখলাম। বিকেলে সালেহা আপা আমার বাড়িতে এলেন। অনেক বছরের বন্ধু। বাহিরের লোকের কাছে তিনি শুধু একজন আইনজীবী, কিন্তু আমার কাছে তিনি এমন একজন মানুষ যিনি কখনো মিথ্যা আশ্বাস দেন না। আমরা আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করলাম। একের পর এক নথি তার সামনে রাখলাম। সবকিছু দেখে তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, বিষয়টা তোমার ধারণার চেয়ে গুরুতর। আমার বুক ধক করে উঠল। মানে? তিনি ধীরে ধীরে ফাইলের একটা অংশ সামনে টেনে দিলেন। এখানে দেখো। আমি কাগজটার দিকে তাকালাম। সেখানে এমন কিছু তথ্য ছিল যা আমি আগে খেয়াল করিনি। বাড়ির সম্ভাব্য মূল্য, সম্পত্তি হস্তান্তর নিয়ে আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা, সবকিছু এমনভাবে লেখা যেন আমি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো, কারণ আমি এখনো এমন কোনো সিদ্ধান্ত নিইনি। সালেহা আপা বললেন, সবচেয়ে বড় প্রশ্ন হলো এই তথ্যগুলো কারা ব্যবহার করছে। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি মনে করো ওরা বাড়িটা নিজের নামে নিতে চাইছে? তিনি সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, আমি মনে করি তুমি খুব দ্রুত একটা ব্যবস্থা নাও। সেদিন সন্ধ্যায় আমি একটি সিদ্ধান্ত নিলাম, বহু বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাতে সবাই যখন ডাইনিং টেবিলে বসেছিল, আমি শান্ত গলায় বললাম, আগামীকাল বিকেলে সবাইকে ড্রয়িং রুমে থাকতে হবে। মাহি অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? আমি উত্তর দিলাম, কিছু বিষয় পরিষ্কার করার সময় এসেছে। ইয়াসিন আমার দিকে তাকালো, তার মুখে অস্বস্তি স্পষ্ট। তানহা তখনও বাড়িতে ছিল। সে বলল, কি বিষয়? আমি তার দিকে তাকিয়ে বললাম, যে বিষয় নিয়ে তোমরা অনেক দিন ধরে আলোচনা করছো। কথাটা শুনে তানহার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মাহির চোখ বড় হয়ে উঠল। ইয়াসিন নিঃশব্দে বসে রইল। সেই রাতটা বাড়ির কেউ শান্তিতে কাটাতে পারেনি। আমি জানতাম, কারণ মাঝরাতে কয়েকবার তাদের ঘরের দরজা খোলার শব্দ শুনেছি, ফিস ফিস করে কথা বলার শব্দ শুনেছি। কেউ একজন ভয় পেয়েছে, আর ভয়ের কারণ সবসময় সত্যের কাছাকাছি থাকে। পরদিন সকালে অদ্ভুতভাবে শান্ত ছিল। মাহি বারবার আমার মুখের দিকে তাকাচ্ছিল। ইয়াসিন অকারণেই মোবাইল স্ক্রল করছিল। তানহা সকালে আবার চলে এলো, যেন কোনো গুরুত্বপূর্ণ ঘটনার অপেক্ষায় আছে। বিকেল 4টার দিকে আমি ড্রয়িং রুমে ঢুকলাম। সবাই সেখানে উপস্থিত। আমি হাতে সেই নীল ফাইলটা ধরেছিলাম। ঘরে এমন নীরবতা নেমে এসেছিল যে দেয়াল ঘড়ির শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। আমি ধীরে ধীরে টেবিলের উপর ফাইলটা রাখলাম। তারপর বললাম, আজ আমি কাউকে অপমান করতে আসিনি, কাউকে ছোট করতে আসিনি। আমি শুধু সত্য জানতে চাই।
মাহির গলাটা শুকিয়ে গেল। ইয়াসিন চেয়ারে সোজা হয়ে বসলো। তানহার মুখে আর কোনো হাসি নেই। আমি ফাইল খুললাম, প্রথম কাগজটা বের করলাম, তারপর দ্বিতীয়টা, তারপর তৃতীয়টা। ঘরের প্রত্যেকটা চোখ এখন আমার হাতের কাগজগুলোর দিকে। আমি শান্ত গলায় বললাম, এই নথিগুলো আমার কাছে গত কয়েক সপ্তাহে এসেছে, আর এগুলো পড়ার পর আমি বুঝেছি আমার অজান্তে আমার বাড়ি নিয়ে অনেক আলোচনা হয়েছে। কেউ কোনো কথা বলল না। আমি আরো একটা পৃষ্ঠা বের করলাম, তারপর ধীরে ধীরে সেটি সবার সামনে রাখলাম। আর ঠিক তখনই মাহির মুখের রং একেবারে বদলে গেল, কারণ সেই কাগজে এমন একটি তথ্য ছিল যা সে কখনো ভাবেনি আমার হাতে পৌঁছে যাবে। ড্রয়িং রুমের বাতাস যেন মুহূর্তের মধ্যে ভারী হয়ে উঠল। আমার হাতে ধরা কাগজটার দিকে মাহি এমন ভাবে তাকিয়েছিল যেন কাগজটা নয়, তার বহুদিনে লুকিয়ে রাখা কোনো গোপন সত্য সামনে এসে দাঁড়িয়েছে। ইয়াসিনের মুখে উদ্বেগ স্পষ্ট। তানহার ঠোঁট শুকিয়ে গেছে, অথচ কয়েকদিন আগেও এই মানুষগুলো কত আত্মবিশ্বাসের সঙ্গে আমার বাড়ি, আমার সম্পত্তি আর আমার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছিল। আমি ধীরে ধীরে কাগজটা টেবিলের উপর রাখলাম, তারপর চশমাটা খুলে পাশে রেখে সবার দিকে তাকালাম। জীবনের এই পর্যায়ে এসে আমি একটা জিনিস খুব ভালোভাবে শিখেছি, রাগ করে বলা কথা মানুষ ভুলে যায়, কিন্তু শান্তভাবে বলা কথা কখনো ভুলে না। ঘরের মধ্যে এমন নীরবতা নেমে এসেছিল যে দূরের মসজিদ থেকে ভেসে আসা মাইকের শব্দ পর্যন্ত পরিষ্কার শোনা যাচ্ছিল। আমি প্রথমে ইয়াসিনের দিকে তাকালাম, তারপর মাহির দিকে। এই কাগজটা চিনতে পেরেছো? মাহি ঠোঁট ভিজিয়ে বলল, কোন কাগজ? আমি উত্তর দিলাম না, বরং কাগজটা তার দিকে এগিয়ে দিলাম। মাহি কাগজটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের রং বদলে গেল। প্রথমে অবাক হলো, তারপর ভয়, তারপর এমন একটা অভিব্যক্তি যা মানুষ সাধারণত তখনই দেখায় যখন সে বুঝতে পারে তার লুকিয়ে রাখা বিষয় আর গোপন নেই। তানহা দ্রুত উঠে এসে তার বোনের কাঁধের উপর দিয়ে কাগজটার দিকে তাকালো। কয়েক সেকেন্ডের মধ্যে সেও স্তব্ধ হয়ে গেল। ইয়াসিন অবশেষে বলল, মা, ব্যাপারটা আসলে কি? আমি ধীরে ধীরে বললাম, আমি বরং তোমাদের কাছ থেকে শুনতে চাই। মাহি কাগজটা টেবিলে নামিয়ে রাখলো। এটা আপনি কোথায় পেলেন? সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো এখানে যা লেখা আছে সেটা সত্যি কিনা। কেউ উত্তর দিল না। আমি গভীর শ্বাস নিলাম। তাহলে আমি বলি। কথাটা বলে আমি ফাইলের ভেতর থেকে আরো কয়েকটা নথি বের করলাম, প্রতিটা কাগজ টেবিলের উপর সাজিয়ে রাখলাম। একটা ব্যাংকের হিসাব, একটা জমির দালাল মুস্তাফিজ রহমানের সঙ্গে যোগাযোগের রেকর্ড, আর একটা সম্পত্তির সম্ভাব্য মূল্যায়ন। তারপর বললাম, গত কয়েক মাস ধরে আমার বাড়ি নিয়ে আলোচনা হয়েছে, শুধু আলোচনা নয়, ভবিষ্যৎ পরিকল্পনাও হয়েছে। মাহি এবার কণ্ঠ উঁচু করে বলল, আপনি আমাদের উপর গুপ্তচর বৃত্তি করেছেন? আমি তার দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, না, আমি শুধু নিজের বাড়ি নিয়ে খোঁজ নিয়েছি। তানহা হঠাৎ বলে উঠল, আপা, আমরা তো কোনো খারাপ উদ্দেশ্যে করিনি। আমি তার দিকে তাকালাম। তাহলে কি উদ্দেশ্যে করেছিলে? সে থেমে গেল, কারণ তার কাছে উত্তর ছিল না। হয়তো ছিল, কিন্তু সেটা বলার মতো সাহস ছিল না। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম, ঘরের জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাহিরে সূর্য ডুবছে, সোনালি আলো উঠোনে পড়েছে। কত ঈদ গেল এই বাড়িতে, কত মানুষ এসেছে, কত হাসি কান্না হয়েছে, অথচ আজ এই বাড়ির ভেতরে যেন অপরিচিত কিছু মানুষ বসে আছে। আমি ফিরে তাকালাম। তোমরা কি জানো এই বাড়িটা বানাতে আমার কত বছর লেগেছিল? কেউ উত্তর দিল না। তোমাদের বাবা চাকরি থেকে ফিরে রাত জেগে হিসাব করতেন। আমি নিজের গহনা বিক্রি করেছি, কত স্বপ্ন বাদ দিয়েছি, কত কষ্ট করেছি। আমার গলাটা ভারী হয়ে উঠছিল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আর আজ আমি জানতে পারছি আমার বেঁচে থাকতে আমার বাড়ির ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা হয়ে গেছে। ইয়াসিন মাথা নিচু করে বসেছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি কি এসব জানতে? সে দীর্ঘক্ষণ চুপ করে রইল, তারপর নিচু সরে বলল, কিছুটা। আমার বুকের ভিতরে যেন কিছু একটা ভেঙে পড়লো। আমি সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম এই উত্তরটাই, কারণ বাইরের মানুষ বিশ্বাসঘাতকতা করলে কষ্ট হয়, কিন্তু নিজের সন্তান করলে সেটা হৃদয়ের অনেক গভীরে গিয়ে আঘাত করে। মাহি দ্রুত বলল, আপনি বিষয়টা ভুল বুঝছেন। আমি তার দিকে তাকালাম। তাহলে ঠিকটা বুঝিয়ে বলো। সে কথা খুঁজে পাচ্ছিল না। আমি বুঝতে পারছিলাম সে এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। সে ভেবেছিল আমি আগের মতো চুপ করে থাকবো, সব মেনে নিব। কিন্তু আজ আমি আর সেই মানুষটা নই। আজ আমি প্রশ্ন করছি, আর প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাদের। ঠিক তখনই কলিং বেল বেজে উঠলো। সবাই চমকে উঠলো। আমি ধীরে ধীরে দরজার দিকে হাঁটলাম। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মাহির মুখ আরো ফ্যাকাশে হয়ে গেল। মুস্তাফিজ রহমান, সেই জমির দালাল, হাতে একটা ফাইল, মুখে বিব্রত হাসি। সে ভেতরে ঢুকে বলল, আপা, আমি মনে হয় ভুল সময় চলে এসেছি। আমি শান্ত গলায় বললাম, না, আপনি ঠিক সময় এসেছেন। ঘরের সবাই তখন তার দিকে তাকিয়ে। মুস্তাফিজ একবার মাহির দিকে তাকালো, তারপর তানহার দিকে। তার মুখ দেখে বোঝাই যাচ্ছিল পরিস্থিতি সে বুঝে ফেলেছে। আমি তাকে বসতে বললাম, তারপর বললাম, আপনি যেহেতু এসেছেন তাহলে একটা প্রশ্নের উত্তর দিন। লোকটা অস্বস্তিতে নড়ে চড়ে বসলো। জি। আমার বাড়ি বিক্রির সম্ভাব্য মূল্য নিয়ে আপনার সঙ্গে কার আলোচনা করেছে? ঘরের ভিতরে মুহূর্তে নীরবতা নেমে এলো। মাহির হাত কাঁপছে, তানহার চোখ বড় হয়ে গেছে। ইয়াসিন স্থির হয়ে বসে রইল, আর মুস্তাফিজ রহমান এমন ভাবে গিলল যেন তার গলা শুকিয়ে গেছে। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপরে এমন একটা নাম বলল যা শুনে ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। আর আমি বুঝলাম এতদিন যা ভেবেছিলাম সত্যটা তার থেকে অনেক বড়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। এটা ছিল গল্পের দ্বিতীয় অংশ। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী অংশ খুব দ্রুতই শেয়ার করব ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।